গ্রেটা এই যে এইটা এই যে বুকে মারছে এই ওই আত্মার দিকে এগিয়ে এসে আরে পেরোতে দেন, আরে পেরোতে দেন তো, পেরোতে দেন, আরে পেরোতে দেন, পেরোতে দেন। সঞ্জয় একটু নামাও। আমি কোন ন্যায়ের সঙ্গে যুক্ত ছিলে? আমি কোন ন্যায়ের সঙ্গে যুক্ত ছিলে? আমি কতদিন ধরে পরিকল্পনা ছিল? কতদিন ধরে পরিকল্পনা ছিল? কতদিন ধরে পরিকল্পনা ছিল? এই মুহূর্তে আমি মন্ডল তাকে কিন্তু বাস্তবে করা হয়েছিল এবং এই মুহূর্তে তাকে আবার নিয়ে যাওয়া হচ্ছে। ছবি দেখাচ্ছি, ছবি দেখাচ্ছি এই মুহূর্তে। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। এই যে লোকটা ডন বৈঠক দিচ্ছিল, একটা বেশ সুদৃশ্য জিমের মধ্যে, বেশ টানটান চেহারা, তাগড়া চেহারা একটা যুবক, তারপরে তাকে কালো ওইসব মুখোশ পরিয়ে আদালতে পেশ করা হলো। ইতিমধ্যে অনেকেই জেনে গেছেন এই ছেলেটির নাম হামিদ মন্ডল, কুখ্যাত জঙ্গি। দেখুন, জঙ্গি তো আকাশ থেকে পড়ে না, জঙ্গি তো গাছে ফলে না, জঙ্গি তো অদ্ভুত কিমাকার হবে তা না। জঙ্গি আমার আপনার চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে। আপনি বাজারে যাচ্ছেন, কলেজে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন, যে হাউসিংয়ে আছেন সেখানে ঘাপটি মেরে বসে আছে। প্রমাণ হলো কিনা দেখুন। বাম আমল থেকে জঙ্গিরা পশ্চিমবঙ্গে আছে 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 বলে অনেকে চিৎকার করেছে। গত 15 বছর ধরে আমরাও বেশ কয়েকবার চিৎকার করেছি যে জঙ্গিরা ঘাঁটি গেড়ে বসে আছে এখানে, জঙ্গি মডিউল চলছে, জঙ্গি প্রশিক্ষণ চলছে। 2014 সালে খাগড়াগড়ে, বর্ধমানের খাগড়াগড়ে, সেখান থেকে 2 কিলোমিটারের মধ্যে এই মালটাকে গ্রেপ্তার করা হয়েছে। খাগড়াগড়ে যে বিস্ফোরণ হয়েছিল সেখানে প্রমাণিত হয়ে গিয়েছিল যে ঘর ভাড়া নিয়ে জঙ্গিরা ছিল, পাকিস্তানি জঙ্গিরা ছিল। আজকে সেই খাগড়াগড় থেকে 2 কিলোমিটার দূরে একদম বর্ধমান শহরে রেনেসা অ্যাপার্টমেন্ট বা রেনেসা টাউনশিপ, এরকম একটা বিরাট বড় হাউসিং রয়েছে বর্ধমানে। তো সেখান থেকে একে গ্রেপ্তার করা হয়েছে, হামিদ মন্ডলকে। হাওড়ার পিলখানা এলাকায় সে কিছুদিন কাজ করত। বয়স খুব কম, 24 বছর। তার বাপ মা তারা সবাই ওখানেই কাজ করতো। হামিদ জেহাদি, দেখলেই নাম শুনলেই বুঝে যাচ্ছেন, জিহাদি। অনেকে বলেন আমি মুসলিম বিরোধী। না ভাই, যত জঙ্গি ধরা পড়ে মুসলিম কেন হয় একটু বলুন ভালো করে। খুব রাগ হবে, মানে আমি আজকে এমন কিছু বলবো না যাতে করে মুসলিমদের কোনো রাগ হবে, কিন্তু সত্যি কথাগুলো শুনতে হবে। দিনকে দিন, রাতকে রাত বলতে হবে। এই হামিদ মন্ডল সে নিউ টাউনেও কিছুদিন ছিল, আর নিউ টাউনের কাছাকাছি এখন যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি বিরোধী দলনেতা থাকাকালীন সেখানে একটা ছোট ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন। সেই ফ্ল্যাটে তিনি থাকতেন, বাগুইয়াটি, নিউ টাউন, ওই এলাকার কাছাকাছি। সেটা আমরা সাংবাদিকরা জানি, কিন্তু জঙ্গিদের তো জানার কথা না। জঙ্গিদের কাছে, জঙ্গি তো প্রথমেই বললাম গাছে ফলে না, আকাশ থেকে পড়ে না। জঙ্গিরা হচ্ছে আমার আপনার চারিদিকে ঘুরে বেড়ায়। আর জঙ্গি বলতে যে সে জঙ্গি না, পাকিস্তানের জৈশ-ই মোহাম্মদ, জৈশ-ই মোহাম্মদের জন্মই হয়েছিল ভারতকে ধ্বংস করার জন্য। তার যে প্রতিষ্ঠাতা মাসুদ আজাহার, মাসুদ আজাহারের দেখুন, তার এইসব নোংরা অসভ্যদের কথা, এইসব বর্বর জানোয়ারদের কথা দেখিয়ে সময় নষ্ট করা উচিত না, চ্যানেলে রাখা উচিত না। আমরা ভারতকে ভালোবাসি, অখণ্ড ভারতের আমরা স্বপ্ন দেখি।
এক এবং অদ্বিতীয় ভারত, একটাই পতাকা, একটাই আইন। তো এই জৈশি মোহাম্মদের যে প্রতিষ্ঠাতা মাসুদ আজাহার, তার ভিডিও এখনো পর্যন্ত ইন্টারনেটে আছে, কোনো মন গড়া কথা বলছি না। এই মাসুদ আজাহার বলেছিল শ্রীনগরে এসে যে মুসলিমরা ততক্ষণ পর্যন্ত ঘুমোবে না যতক্ষণ পর্যন্ত ভারত ধ্বংস না হয়ে যায়। ভাবতে পাচ্ছেন, ভারত বর্ষ নাকি ধ্বংস না হয়ে যাওয়া পর্যন্ত মুসলিমদের কোনো শান্তিতে ঘুমানো উচিত নয়। এটা মাসুদ আজাহারের উক্তি। এটা জিহাদিরা এটা বিশ্বাস করে, মুসলিমদের একটা অংশ এটা বিশ্বাস করে। ভারতেই থাকে, ভারতে খায়, ভারতে বাচ্চা পয়দা করে, ভারতে তারা বিয়ে করে, ভারতের মাটিতেই তারা সন্ত্রাসের আঁতুড়ঘর তৈরি করে, এখানেই তারা জঙ্গি প্রশিক্ষণ নেয় পাকিস্তান থেকে। পাকিস্তানের আইএসআই এর চিফ কিছুদিন আগে সে গিয়েছিল ঢাকায়, তখন ইউনূস সরকার ছিল, ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার। শেখ হাসিনাকে তাড়িয়ে দিয়েছে, জঙ্গিরাই তাড়িয়েছে, জিহাদিরা তাড়িয়েছে। তো তাদের যারা বাবারা, তাদের জন্মদাতারা, ওই জামাতিরা যারা জেলের মধ্যে বন্দী ছিল, এই বর্বর ইউনূস সে করলো কি, জেলখানা খুলে দিল। জঙ্গিরা দলে 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 বেরিয়ে পড়লো। তখন খালার শাসন এ রাজ্যে, আর খালা তো এখানে কোনো জঙ্গিদের অনুপ্রবেশে বাধা দেয় না। আজ পর্যন্ত শুনেছেন খালার একটা বিবৃতি বলুন? তার যারা দোসর, কংগ্রেস বলুন, সিপিআইএম বলুন, খালার যারা সহমর্মী, একই রকমের এক পাতে খায়, এক কাপে চা খায়, এক বোতলে মদ খায়, তাদের যে বন্ধু বান্ধব, একবারও বলতে শুনেছেন যে জঙ্গিরা খারাপ, মাসুদ আজাহার খারাপ, জামাতিরা খারাপ, পাকিস্তানের উগ্রপন্থীরা খারাপ, জৈশি মোহাম্মদ খারাপ? কোনো দিন শুনেছেন? না। বরং তারা পাকিস্তানে আক্রমণ হলে, এয়ার স্ট্রাইক হলে, অপারেশন সিঁদুর হলে তারা এখানে ধেই ধেই করে, নেচে নেচে, কেঁদে কেঁদে, লাফিয়ে লাফিয়ে, জামা প্যান্ট খুলে তারা এখানে প্রতিবাদ শুরু করে দেয়। শুনতে অনেক খারাপ লাগবে, যারা তৃণমূলী, তোলামূলী, চোরামূলীরা আছেন তাদের খুব খারাপ লাগবে, সিপেমূলীরা আছেন খারাপ লাগবে, খুব দুঃখ হবে, কষ্ট হবে। তাদের খালার যে এই বর্বরতম সত্যটা বেরিয়ে আসছে। দেখুন, আপনারা যদি ভারতে থাকেন, পশ্চিমবঙ্গে থাকেন, এখানে জন্ম নেন, কি করে খালাকে সাপোর্ট করেন এটা আমরা বুঝতে পারি না। তো খালা এই জঙ্গিদের অনুপ্রবেশটা বন্ধ করেনি। সেখানে সীমান্তে যে সুরক্ষা, কাঁটাতারের বেড়া দেওয়া, এখন তো স্মার্ট তার হয়ে গেছে, স্মার্ট ফেন্সিং হয়ে গেছে নতুন সরকার আসার পরে। তো খালার সময়ে ওইদিকে ইউনূস সে খুলে দিল জঙ্গিদের দরজা, তাদের বেশ একটা বড় অংশ ঢুকে পড়লো। তারপরে আস্তে আস্তে কি হলো, কিছুদিন আগে, 6-7 মাস আগে, আইএসআই, পাকিস্তানি গুপ্তচরদের যেটা একদম সর্বোচ্চ সংস্থা, পাকিস্তানি আইএসআই, তাদের যে চিফ, আমাদের এখানে তো RNW বা র, আমাদের যে এজেন্ট বা গুপ্তচর সংস্থা, তারা রিপোর্ট করে প্রধানমন্ত্রীকে, আর ওদের আইএসআই এর রিপোর্ট করতে হয় একদম সেনার সর্বাধিনায়ককে। তার মাথাতেও সেনার লোকই থাকে। কোনো হিন্দি সিনেমা, ধুরন্ধর গোছের এই ধরনের সিনেমা দেখে কিছুটা আইডিয়া আমাদের আপনাদের সবার হয়ে গেছে। আইএসআই চিফ গেল ঢাকায়, মানে বাংলাদেশে, সেখানে একদম প্রকাশ্যে বলল, ক্যামেরার সামনে বলল যে বাংলাদেশের আর্মিকে পাকিস্তানি আর্মি প্রশিক্ষণ দেবে। মানেটা কি? আইএসআই প্রশিক্ষণ দেবে মানেটা কি? জৈশি মোহাম্মদের মতো যেগুলো জঙ্গি সংগঠন, আন্তর্জাতিক জঙ্গি সংগঠন, গোটা পৃথিবীতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন, যাদের এক এবং একমাত্র বক্তব্য, এক এবং একমাত্র লক্ষ্য হচ্ছে ভারত তেরে টুকরে হোঙ্গে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ভারত তেরে টুকরে হোঙ্গে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ করে সেই কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত যে জেহাদিরা আন্দোলন করে, যারা প্রধানমন্ত্রীকে গালাগালি করে, স্বরাষ্ট্রমন্ত্রীকে গালাগালি করে, এখন আবার তাদের অন্যতম টার্গেট হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দেখুন, আগামীকালকে মানে 1 আগস্টে এসটিএফ এর তরফে, পশ্চিমবঙ্গে পুলিশের যে এসটিএফ, স্পেশাল টাস্ক ফোর্স, তাদের তরফে একটা সাংবাদিক বৈঠক হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে নবান্নে প্রেস কনফারেন্স করেছিলেন, তাকে এই ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল, কিন্তু তিনি এই ব্যাপারে, এই যে হামিদ মন্ডলকে পাকড়াও করে কলকাতায় আনা হয়েছে, বর্ধমান থেকে পাকড়াও করা হয়েছে, রেনেসা অ্যাপার্টমেন্ট থেকে, রেনেসা টাউনশিপ থেকে, সেই ব্যাপারে তিনি কিছু বলেননি। তিনি বলেছেন যে এটা দেশের ব্যাপার, এটা আন্তর্জাতিক ব্যাপার, এটা অনেক বড় ব্যাপার। এর আগের যদি খালা, যদিও খালার আমলে কেউ ধরা টরা পড়তো না, কিন্তু যদি ভুল করে ধরেও ফেলতো কোনো সেন্ট্রাল এজেন্সি, খালা কিন্তু হাউ 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 করে বলতে শুরু করতো, একটু নিন্দা করতো না।
তো এই হামিদ মন্ডলের মতো লোকেদেরকে রিক্রুট করে আইএসআই নির্দেশ দেয় এসব জৈশের মতো জঙ্গি সংগঠনকে, মাসুদ আজাহারের মতো জঙ্গি সংগঠনকে। তারপরে এদেরকে বলা হয় হ্যান্ডলার, মানে বিভিন্ন রকম ধাপে 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 সব রিক্রুটমেন্ট হয়। তো মাসুদ আজাহার নির্দেশ দেয় কাদের? এই সাজ্জাদ ভাট নামটা ভালো করে মনে রাখুন। এও একটা বড় জঙ্গি, এও জৈসি মোহাম্মদেরই জঙ্গি। এর কীর্তি কি? আচ্ছা, মাসুদ আজাহারের কি কীর্তি ছিল? মাসুদ আজাহার ধরা পড়েছিল, ভারতের শ্রীনগরে এসেছিল, এসে সে ওই উস্কানিমূলক বিবৃতি, তার বিভিন্ন রকমের রিক্রুটমেন্ট, বিভিন্ন রকমের প্রশিক্ষণ এইসব করার জন্য এসেছিল, ধরে ফেলেছিল, আর্মি ধরে ফেলেছিল, পুলিশ ধরে ফেলেছিল, ইন্টেলিজেন্স ধরে ফেলেছিল। তারপরে সেই কান্দাহারে বিমান হাইজ্যাক, মনে আছে? গোটা একটা বিমানকে হাইজ্যাক করে নিয়ে গিয়ে, নেপাল থেকে আসছিল, সেই বিমানটাকে নিয়ে গিয়ে কান্দাহারে রাখলো, তারপরে সেখানে পণবন্দি করা হলো বিমান যাত্রীদেরকে। মাসুদ আজাহারকে ছেড়ে দিতে আমরা বাধ্য হয়েছিলাম, তার কারণ অনেক বিদেশি নাগরিক ছিলেন, দেশের নাগরিক ছিলেন, গোটা প্লেনটাকে উড়িয়ে দেবে বলেছিল। তারপরে যদিও তার অনেক প্রতিশোধ হয়ে গেছে। এটা হচ্ছে সেই মাসুদ আজাহার যে জৈসি মোহাম্মদ প্রতিষ্ঠা করে বলেছিল যে মুসলিমদের ততক্ষণ ঘুমানো উচিত নয় যতক্ষণ না ভারত টুকরো টুকরো হয়ে যায়। এবার তার চেলা হচ্ছে সাজ্জাদ ভাট। তার কুকীর্তি কি? 2019-এ আপনাদের মনে থাকবে একটা ফিদায়ে হামলা হয়েছিল সিআরপিএফ এর কনভয়ের ওপরে। একটা বারুদ ভর্তি গাড়ি, মারুতি গাড়ি গিয়ে সিআরপিএফ এর কনভয়ে আঘাত দিয়েছিল এবং সেই বারুদ ভর্তি থাকার কারণে গোটাটা বাস্ট হয়ে গিয়েছিল। 40 জন সিআরপিএফ জওয়ান তারা শহীদ হয়েছিলেন, বুঝতে পেরেছেন? তারপরে তো সার্জিক্যাল স্ট্রাইক হলো, যেটা নিয়ে খালা মমতা প্রশ্ন তুলেছিলেন নবান্নে। আমি নিজে সাক্ষী যে প্রমাণ কোথায়। তার বন্ধুরা, তার জারজ ভাইয়েরা, তার জারজ সন্তান যারা অন্যান্য দল রয়েছে তারাও প্রশ্ন তুলেছিল, প্রমাণ কোথায়? এখনো পর্যন্ত হয়তো তৃণমূলের তরফে কিছু না বলা হলেও বলবে যে প্রমাণ কোথায়, এই জৈশের সঙ্গে জড়িত প্রমাণ কোথায়? স্পেসিফিক প্রমাণ পাওয়া গেছে। এই যে হামিদ, যে জিহাদি, যে জঙ্গি ধরা পড়েছে বর্ধমানে, তাকে কলকাতায় এনে জেরা করা হচ্ছে, আরো কয়েকজন সন্দেহভাজন গ্রেপ্তার হয়ে যাবে। প্রমাণের কথাটা বলছি, পুলিশ জেরায় কি কি উঠে এসেছে, পুলিশি জেরায়, গোয়েন্দাদের জেরায়, সেটা বলছি। কি পরিকল্পনা থাকলেও থাকতে পারে, পুলিশ কি মনে করছে? 15ই আগস্ট আসছে, আজকে 31 জুলাই, আগামীকাল 1 আগস্ট, মানে আগামী 14 দিনের মধ্যে ভয়ঙ্করতম জঙ্গি হামলা, ভয়ঙ্কর নাশকতার ছক করছিল এই জৈসি মোহাম্মদ। পাকিস্তান থেকে আইএসআই এর থ্রু দিয়ে এখন তো কাছাকাছি চলে এসেছে, ইসলামাবাদ পর্যন্ত যেতে হবে না, ঢাকায় বসে আছে, বাংলাদেশে বসে আছে আইএসআই এর একদম অফিসিয়ালি লোকেরা। কলকাতার মধ্যে তাদের মডিউলের লোক ঢুকিয়ে দিয়েছিল, স্লিপার সেল কাজ করছিল, জেলায় জেলায় কাজ করছিল। খাগড়াগড় তো প্রমাণিত হয়ে গেছে, আরো অন্যান্য জেলা, সীমান্তবর্তী জেলাগুলোতে আমরা খারিজি মাদ্রাসার কথা বলেছি, সেখানে জাতীয়তাবাদ বিরোধী, ভারত বিরোধী পাঠ দেওয়া হয়, প্রমাণ এসে গেছে। সবগুলো একটার সঙ্গে আরেকটা জড়িত, কোনো আলফাল অন্যরকম কোনো উদাহরণ দেওয়ার বিষয় নেই। খুব ইম্পর্টেন্ট এই আলোচনা, অত্যন্ত ইম্পর্টেন্ট এই এপিসোড। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, প্রথমবার দেখলে নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, হাইপ তুলে দেবেন যাতে আরো বেশি মানুষের কাছে পৌঁছে যায়। কমেন্ট করে জানাবেন ঠিক বললাম না ভুল বললাম। খালা মমতার দলের তরফে এখনো পর্যন্ত কিছু বলা না হলেও সম্ভবত তারা বলতে পারে প্রমাণ কোথায়, বলতেই পারে, অপেক্ষা করুন, বলতেই পারে। আগামীকালকে যখন পুলিশের তরফে, এসটিএফ এর তরফে, গোয়েন্দাদের তরফে দাবি করা হবে প্রমাণ সহ যে হামিদ মন্ডলকে পাকড়াও করা হয়েছে, সেই হামিদ মন্ডল থাকতো রেনিসা টাউনশিপে, সেখানে 3টে বাচ্চা আর একটা বউ, নিজেদের কিনা সেটা এখনো জানা যায়নি। এরা একটা ফ্যামিলির ছদ্মবেশ নিয়ে এইভাবে আড়াল করে তারা জঙ্গি প্রশিক্ষণ নেয়। জঙ্গি প্রশিক্ষণ কয়েকটা ধাপ রয়েছে। অনলাইনে প্রশিক্ষণ দেওয়া হয়, অনলাইনে। আরেকটা হয় একদম শারীরিকভাবে তাকে খুব শক্তিশালী হতে হবে। হামিদের যেটা ভিডিও একদম শুরুতে দেখালাম, সে জিমের মধ্যে ডন মারছে, অনেকগুলো ডন মারছে। শারীরিকভাবে ভীষণভাবে ক্ষিপ্র হতে হয় জঙ্গিদেরকে, এটা প্রথম শর্ত। তার আগে মগজ ধোলাই করা হয়। মগজ ধোলাইটা কি? ওই যে যেটা বলেছিল মাসুদ আজাহার শ্রীনগরে এসে, যে মুসলিমরা ততক্ষণ ঘুমোতে পারবে না যতক্ষণ না ভারত টুকরো টুকরো হয়ে যায়। ভারত হচ্ছে কাফেরদের দেশ, হিন্দুরা হচ্ছে কাফের নেতা রাজনীতিবিদদের চিহ্নিত করো, তাদেরকে ধ্বংস করো, এইগুলো হচ্ছে মগজ ধোলাই।
মগজ ধোলাই মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, তার মাথায় আর কিছু শুভ বুদ্ধি কাজ করে না। সেটা শুরু হয় একদম ছোটবেলা থেকে, ওই মাদ্রাসা, খারিজি মাদ্রাসা, ওই সব জায়গা থেকে ট্রেনিং দেওয়া হয়। এটা হচ্ছে মগজ ধোলাই হয়ে গেল। দ্বিতীয় ধাপ হচ্ছে চিহ্নিত করে তাকে রিক্রুট করো, তাকে নিয়োগ করো। বিভিন্ন, এই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উদাহরণ হিসাবে বিভিন্ন জায়গায় জায়গায়, কলকাতা, বিভিন্ন জেলা, বর্ধমান, মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, বিভিন্ন জায়গায় তাদেরকে রাখো, তাদেরকে টাকা দাও, তাদেরকে ঘর ভাড়া দেওয়া, তাদেরকে খাওয়া দাওয়া, তাদের যা যা কিছু লাগে, পোশাক কেনা। এই হামিদ তো সিআরপিএফ এর পোশাকের অর্ডার দিয়েছিল অনলাইনে, পুলিশ যেটা জানতে পেরেছে, গোয়েন্দারা জানতে পেরেছেন। এই হামিদ সে কি করত, মূলত শুভেন্দু অধিকারী সহ আরো বেশ কয়েকজন রাজনীতিবিদ, আরএসএস এর নেতা, বিজেপির নেতা, তারা কোথায় থাকে, কোথায় যায়, কখন যায়, কি করে, পুরোটা একটা গ্রাফ তৈরি করেছিল। এই তথ্যগুলো সে পাঠাতো, পাকিস্তানে পাঠাতো। কিসের মাধ্যমে? এনক্রিপ্টেড। এই যে মেসেজগুলো পাঠাই না আমরা হোয়াটসঅ্যাপে, এগুলো এনক্রিপ্টেড। বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়া অ্যাপ রয়েছে, তার মাধ্যমে সে কথা বলতো। মেসেঞ্জার রয়েছে, বিভিন্ন রকমের রয়েছে, আপনারা জানেন। তো সেগুলোর মাধ্যমে সে পাঠাতো। জঙ্গি মডেল তৈরির যে ছকটা, সেটা কয়েক বছর আগে থেকে চলছে। সব গোয়েন্দাদের জেরায়, গোয়েন্দাদের তদন্তে এগুলো উঠে এসছে, কোনো মন গড়া আগডুম বাগডুম কথা না। তো এর যেটা কাজ ছিল যে আরো বেশি জঙ্গিদেরকে রিক্রুট করো, তাদের বলে দাও যে পয়সা কড়ির কোনো অভাব হবে না, পয়সা আসবে পাকিস্তান থেকে, সেই টাকা ভারতীয় মুদ্রায় তাদেরকে পেমেন্ট করে দেওয়া হবে অনলাইনে। এমন আবার টাকা না যে সেই টুলু মণ্ডলের মতো, নাজিবুদ্দিনের মতো কয়েকশো কোটি টাকা, কয়েকশো গাড়ি, ওরকম না। এটা আবার ইন্টারনাল ব্যাপার, এগুলো হচ্ছে ইন্টারনাল, দেশের মধ্যেকার জালিয়াত। আর এই হামিদরা হচ্ছে, এরা হচ্ছে দেশের শত্রু তো বটেই, এরা পৃথিবীর যে কোনো দেশের জন্য শত্রু, শুধুমাত্র মিত্র হচ্ছে পাকিস্তানের, জৈশ-ই মোহাম্মদের। তো সে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, তারপরে আর যা যা রয়েছে অ্যাপ, বিভিন্ন রকমের অ্যাপ, সেই অ্যাপগুলোর মাধ্যমে সে যোগাযোগ করত এবং সে পাঠাতো। পাঠিয়ে তথ্যগুলো পাঠানোর বিনিময়ে টাকা নিত এবং তার ব্রেনটা গোটাটা ওয়াশ হয়েছিল। মগজ ধোলাই। অনলাইনে কি প্রশিক্ষণ দেওয়া হতো? অনলাইনে তাদের সঙ্গে প্রায় প্রত্যেক দিন ওই জঙ্গিদেরই গোষ্ঠীদের তরফে তাদেরকে ভিডিও বার্তার মাধ্যমে বিভিন্ন রকমের প্রশিক্ষণ, মানে সে বোমা তৈরি হতে পারে, খবরাখবর নেওয়া হতে পারে। এবারে 15 আগস্টটাকে টার্গেট করা হয়েছিল। 15 আগস্ট স্বাধীনতা দিবস, কলকাতায় আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী যান রেড রোডে, তিনি পতাকা উত্তোলন করেন, সেখানে প্যারেডে অংশ নেন, সেখানে আর্মির প্যারেড হয়। সম্ভবত মুখ্যমন্ত্রীকে এলিমিনেট করে দেওয়া হতো, এই জঙ্গিরা যেটা চেষ্টা করছিল। জঙ্গিদের সমস্ত ছক আগামীকালকে কিছুটা নিশ্চয়ই ঘোষণা করা হবে, তবে এখনো পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী এই ব্যাপারে কিছু বলেননি। যেটা সন্দেহ করা হচ্ছে যে, আপনারা অনেকেই দেখি মাঝে মধ্যে চন্দ্রর কি হলো, চন্দ্রর কি হলো, ভোটের রেজাল্ট বেরোনোর পরে শুভেন্দু অধিকারীর আমাদের অত্যন্ত ভালো বন্ধু চন্দ্রনাথ রথ, তাকে খুন করা হয়েছিল। আমরা বলেছিলাম যে এর পিছনে বড় কোনো হাত আছে। আমরা বলেছিলাম যে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তাকে কখনো পছন্দ করতো না। তো এর পেছনেও জঙ্গিদের হাত আছে কিনা সেটা নিয়েও কিন্তু তদন্ত শুরু হয়ে গেছে। প্রথমে চন্দ্র আপনারা জানেন যে ইন্ডিয়ান এয়ারফোর্সের তিনি অফিসার ছিলেন। তো এয়ারফোর্সের একজন অফিসার, তার কাছে সে শারীরিকভাবে ভীষণ স্ট্রং ছিল, মানসিকভাবে ভীষণ স্ট্রং ছিল। প্রথমে শুভেন্দু অধিকারীর মানে সবচেয়ে কাছে, সবচেয়ে ঘনিষ্ঠ চন্দ্র। তো আপনারা জানেন যে শুভেন্দু অধিকারী কি খাবার খাবেন, কি পোশাক পরবেন, কোন রুটে কোথায় যাবেন, কটার সময় যাবেন, কোথায় ওয়াশরুমে যাবেন, কখন, সমস্ত কিছুটা চন্দ্র ঠিক করতো। তো তাকে সরিয়ে দাও। এর পরের টার্গেট ছিল শুভেন্দু অধিকারী। তার সঙ্গে সঙ্গে বিজেপি, আরএসএস এর বেশ কয়েকজন নেতা এবং রাজ্য মন্ত্রিসভার কয়েকজন সদস্য। ভয়ঙ্কর পরিকল্পনা ছিল। হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশন, ধর্মতলার বাস টার্মিনাস, যতগুলো জনবহুল জায়গা রয়েছে সেগুলোকেও খুব ভালো করে জানতো এই হামিদ মণ্ডল। অনেকে বলছেন হামিম মণ্ডল। তো স্থানীয় পুলিশ বলছে, মানে বর্ধমান থেকে ওখানকার স্থানীয় পুলিশ বলছেন যে হামিদ মণ্ডল। তো হামিদকে আজকে কোর্টে তোলা হয়েছিল, তারপরে তাকে এসটিএফ নিয়ে এসছে, তাকে আজকে রাত্রে জেরা করা হচ্ছে। কিন্তু এরা তো সিনেমা দেখে কিছুটা তো আইডিয়া আমাদের হয়, কিছুটা আইডিয়া তো হয়।
এরা খুব কড়া ভাবে এদেরকে তৈরি করা হয়, ব্রেনটা এমন ভাবে ওয়াশ করা হয়, যতই 3rd ডিগ্রি দিন আর যাই করুন মুখ খুলতে চায় না। দেখা যাক সে কতটা মুখ খুলেছে না খুলেছে, সেটা আগামীকালকে গোয়েন্দারা জানাবে। তবে যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে এ নিজেকে আইটি কর্মী বলে পরিচয় দিত, কারো কারো কাছে বলতো আমি কলেজের অধ্যাপক, ভালো জিম টিম করছে, সুন্দর দেখতে, ভালো ভালো জামা কাপড় পরতো, সোসাইটিতে থাকতো। অনেক সময় আপনারা কনভিন্স হয়ে যান না যে দেখুন জঙ্গিরা চিনতে পারেন না, বুঝতে পারেন না, ব্রেন ওয়াশড জঙ্গি। উমেশ রায় বলে একজন MOS আছেন আমাদের রাজ্যের, তাকেও টার্গেট করা হয়েছিল, হাওড়া উত্তরের বিধায়ক। আর এখানে অন্য একটা প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন যে এই যে মোহাম্মদ নাজিবুদ্দিনের মতো লোকেরা যারা কয়েকশো কোটি টাকার মালিক, কয়েক হাজার কোটি টাকার প্রতারণা করেছে রাজ্যের সঙ্গে, রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাপোর্ট ছাড়া এটা সম্ভব না। এর সঙ্গে ট্যাগ করে দিন এই হামিদ মণ্ডলকে। হামিদ নিয়ে তিনি কিছু বলেননি, কিন্তু এটা কি আমরা প্রশ্ন তুলতে পারি না যে রাজ্যের মুখ্যমন্ত্রী, আগের যে প্রাক্তন ঘাট ধাক্কা খাওয়া, গলা ধাক্কা খাওয়া, লাথি খাওয়া, থুতু খাওয়া, লাঠি খাওয়া, তিনি তো নিজেই বলেন এইসব, তো সেই থুতু খাওয়া খালা মমতার সাপোর্ট ছাড়া এ রাজ্যে এই জঙ্গি মডিউল তৈরি হয়, জঙ্গি প্রশিক্ষণ চলে দিনের পর দিন, বছরের পর বছর চলে। কি করছিল পুলিশ বা STF এতদিন, কি করছিল? এই সরকার তো নতুন সরকার, কি করছিল সেই প্রশ্ন আমরা তুলতেই পারি। তো 6 মাস আগে ISI চিফ আসিম মালিক তিনি গিয়েছিলেন ঢাকায়, ঢাকায় গিয়ে মিটিং করেছিলেন, তার সঙ্গে এর অত্যন্ত যোগাযোগ রয়েছে আসিম মালিকের সঙ্গে। আসিম মালিক হচ্ছে ISI এর চিফ, আর তার সঙ্গে জৈসি মোহাম্মদের যোগাযোগ রয়েছে। জৈসি মোহাম্মদের মাসুদ আজাহার, সাজ্জাদ ভাট হয়ে সমস্তগুলো বার্তা যা কিছু চলে আসতো সেটা হচ্ছে পশ্চিমবঙ্গকে ধ্বংস করা। পশ্চিমবঙ্গ যেহেতু নতুন সরকার হয়েছে, স্বাধীনতার পরে প্রথমবারে বিজেপির সরকার হয়েছে, এই সরকারটাকে ধ্বংস কেন করতে হবে? তার কারণ বাম আমলে একটা সেফ করিডোর হিসেবে রাজ্যকে ব্যবহার করা হতো এবং তৃণমূলের আমলে এখানে আস্তানাগুলোকে কোনো ডিস্টার্ব করা হতো না। কিন্তু নতুন সরকার যেহেতু হই হই রই রই করে জেহাদি বিরোধী, জঙ্গি বিরোধী কার্যকলাপ শুরু করে দিয়েছে এবং এই ধরনের জঙ্গিদেরকে গ্রেপ্তার করতে শুরু করে দিয়েছে, সেই ইঙ্গিত এদের কাছে ছিল। এই কারণে পশ্চিমবঙ্গটাকে ধ্বংস করতে হবে। আর রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং বা তাদেরও কিছু ইনপুট ছিল যে এই মগজ ধোলাই, শারীরিক প্রশিক্ষণ এবং অনলাইনে প্রশিক্ষণ এগুলো করছে ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স বা ISI। এগুলো অনেক বড় ব্যাপার, অনেক বড় খেলা, খুব বেশি বিস্তারিতভাবে পাবলিকলি না বলাই ভালো। শুধুমাত্র পুলিশ বা গোয়েন্দারা বা রাজ্য প্রশাসন বা কেন্দ্রীয় সরকারের তরফে যতটুকু জানানো হবে ততটুকুই আমরা আগামীকালকে আপনাদেরকে বলতে পারবো। তবে এটুকু তো নির্দ্বিধায় বলা যায়, নিঃসংকোচে বলা যায় যে খালা মমতার আমলেই এদের দহরম মহরম, এদের যা কিছু বেড়ে ওঠা, আর এই সরকার সেটাকে সহ্য করবে না। এই হামিদ মণ্ডলদের কি কি উদ্দেশ্য ছিল অফিসিয়ালি আগামীকালকে জানানো হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের অপেক্ষা করতেই হবে। আপনারা চোখ রাখবেন নবান্ন নিমন্ত্রণের পর্দায়। প্রথমবার যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন যে এই ধরনের উগ্রপন্থার পিছনে কারা দায়ী, কি কি আশঙ্কা আপনারা করছেন, ঘর ভাড়া দেওয়ার আগে আপনারা খোঁজখবর নেন কিনা, পাড়ায় নতুন লোক দেখলে, দোকানে বাজারে আড্ডার জায়গায় নতুন কাউকে দেখলে, সন্দেহভাজন দেখলে আপনারা কি মনে করেন, কি করবেন, কি করা উচিত অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আর যদি মনে করেন যে এই এপিসোড আরো বেশি সংখ্যায় মানুষের কাছে পৌঁছে দেওয়া দরকার, হাইপ তুলে দেবেন, এখনকার মতো এই এপিসোড আমরা এখানে ইতি করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম।